সাইমুম সিরিজ ২ অপারেশন তেল আবিব ২-১১। অস্ত্রশস্ত্রসহ বোটটাকে সামলে রেখে আহমদ মুসা প্রায় ১৫ মিনিট ধরে জঙ্গলের মধ্যে দিয়ে চলছে। বোট থেকে নেমে ১৫০ গজের মতো সোজা দক্ষিণে হেঁটে আহমদ মুসা পূর্ব দিকে টার্ন নিল। তার হিসেব হল বেস ক্যাম্প থেকে কোনো রাস্তা তোয়া সিটির দিকে গেলে তাকে অবশ্যই প্রথমে কিছুটা দক্ষিণে এগোতে হবে, তারপর রাস্তাটা পূর্ব দক্ষিণ কৌণিক টার্ন নিতে পারে। এই হিসেব কষেই আহমদ মুসা অল্প কিছুটা দক্ষিণে এগিয়ে সোজা পূর্ব দিকে হাঁটতে শুরু করেছে। তার অনুমান অনুসারে শোখানেক গজ এগোলেই বেস ক্যাম্প থেকে দক্ষিণে যাওয়া রাস্তাটাকে ক্রস করবে। কিন্তু ১০০-১৫০ গজ এগিয়েও আহমদ মুসা রাস্তার চিহ্নও পেল না। কোনো অমনোযোগিতার কারণে হয়তো সে রাস্তাটা মার্ক করতে পারেনি, হয়তো সেটা কাঁচা রাস্তা হতে পারে। আহমদ মুসা আবার ফিরে দাঁড়াল, আবার হাঁটল ১০০-১৫০ গজ, কিন্তু রাস্তার কোনো চিহ্ন নেই। আহমদ মুসা বেস ক্যাম্পে যাওয়ার সিদ্ধান্ত নিল। একটা গাছে উঠে সে আলো দেখে জায়গাটা মার্কিং করে সেদিকে এগোল। পৌঁছল সেখানে, কিন্তু বেস ক্যাম্প কোথায়? ওটা তো একটা পর্যবেক্ষণ টাওয়ার, তার সাথে আছে একটা জ্বালানি ডিপো, দুটি সদ্য নির্মিত। আহমদ মুসা বুঝল ইসরায়েলিরা তোয়া দ্বীপে নতুন আস্তানা গড়ার পর তারা এই নতুন পর্যবেক্ষণ টাওয়ার ও সাপ্লাই কেন্দ্র নির্মাণ করেছে। এই কারণে এখনও রাস্তা তৈরি হয়নি। আহমদ মুসা ভাবল, তাহলে ওদের বেস ক্যাম্প কোথায়? পেছনে ফেলে আসা দুটি কিংবা তাদের একটি বেস ক্যাম্প হতে পারে। অতীত ভেবে আর লাভ নেই, মনে মনে বলল আহমদ মুসা। পেছনে ফেরার পথ নেই, তাকে সামনেই এগোতে হবে। আহমদ মুসা দ্রুত আরেকটা গাছে উঠল। লক্ষ্য তুয়া দ্বীপের পূর্ব উপকূলে তুয়া শহরের অবস্থানের একটা ধারণা নেওয়া। শহরের বিদ্যুৎবাতির যে ছটা আকাশে উঠে তা দেখে এই অবস্থান স্থির করা যায়। আহমদ মুসার চাওয়া সফল হল। সে গাছ থেকে পূর্ব আকাশের মাঝামাঝি একটা জায়গায় আকাশে আলোর ছায়া দেখতে পেল। আহমদ মুসা অনুমান করল, গাছকে বিন্দু হিসেবে ধরে যদি সোজা পূর্বমুখী একটা সরল রেখা টানা যায়, তাহলে যে একটা সমকোণ তৈরি হয়, তারপর বেজবিন্দু থেকে একটা রেখাকে যদি তোয়া নগরীর আলোকছটার সাথে যুক্ত করা হয়, তাহলে বেজবিন্দুতে ভূমি সংলগ্ন যে কোণের সৃষ্টি হয় তার পরিমাণ ৪০ ডিগ্রি, অনুমান করল আহমদ মুসা। তার মানে তাকে এখান থেকে ৪০ ডিগ্রি সরল রেখা অনুসরণ করে চলতে হবে। হঠাৎ আকাশের দিকে চোখ তুলে তাকাতেই আহমদ মুসা দেখল তার কল্পিত ৪০ ডিগ্রি রেখা বরাবর ঠিক ওপরে আকাশে লুব্ধক তারা আদম সুরতের পায়ের নিচে জ্বলজ্বল করছে। লুব্ধকে ঠিক না বরাবর রেখে এগিয়ে গেলে তোয়া সিটি পেয়ে যাবে আহমদ মুসা। খুশি হল আহমদ মুসা। মাটিতে নেমে ৪০ ডিগ্রি রেখার দিক ঠিক করা তার পক্ষে সহজ হতো না। আলহামদুলিল্লাহ পড়ে আহমদ মুসা গাছ থেকে নামল এবং বিসমিল্লাহ বলে সে যাত্রা শুরু করল। উপকূল অঞ্চলেই বনটা গভীর। আহমদ মুসা যতই এগোতে লাগল ততই বনটা হালকা হয়ে এল। তবে ঝোপঝাড় ও ভূমির উঁচু নিচু অবস্থা বৃদ্ধি পেল। মাঝে মাঝে পাহাড়ও সামনে এসে দাঁড়াল। আহমদ মুসা পাহাড়গুলো এড়িয়ে উপত্যকার পথের ডাইরেকশন ঠিক রেখে চলতে লাগল। একদম নীরব মনে হল তোয়া দ্বীপটাকে। যতটা পথ এলো একটা লোকালয়ও তার চোখে পড়েনি। ৮০০ বর্গমাইলের ছোট্ট দ্বীপ এই তোয়ার। লোকসংখ্যা ১০,০০০-এর বেশি নয় শুনেছে। অধিবাসীদের প্রায় সবাই ইহুদি, পেশায় তারা জেলে। একটা বড় অংশ চোরা কারবারের সাথে জড়িত। দ্বীপটা ইসরায়েলের তত্ত্বাবধানেই ছিল, এটা জানা গেছে ইসরায়েল সরকার ফিলিস্তিন থেকে বিতাড়িত হওয়ার পর। এরপর তারা এই তোয়া দ্বীপে এসে আসন কেড়েছে। নানা সূত্র থেকে জেনেছে প্রায় ৭,০০০ ইসরায়েলি এখন পর্যন্ত এই দ্বীপে এসেছে। এদের মধ্যে রয়েছে সৈনিক, সরকারি আমলা, ব্যবসায়ীসহ প্রায় সবাই। ইসরায়েল সরকার, সেনাবাহিনী, আমলা ও পুলিশের ঊর্ধ্বতন লোকরা যারা পালাতে পেরেছে তারা সবাই এখানে এসেছে। এদেরকে নিয়েই এখানে একটা অস্থায়ী সরকার, ইসরায়েল সেনা ও পুলিশ বাহিনী ও আমলা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আহমদ মুসা আরও ঘণ্টাখানেক চলার পর হঠাৎ করেই একটা রাস্তা সে পেয়ে গেল। রাস্তাটা পশ্চিম দিক থেকে এসেছে। কাঁচা সড়ক যাকে বলে, এটাই। খুশি হল আহমদ মুসা। রাস্তাটা যখন পূর্ব দিকে এগিয়েছে তখন ঘুরে ফিরে রাস্তাটা তোয়া সিটিতে যাবে নিশ্চয়ই। রাস্তা ধরে পূর্ব দিকে হাঁটতে লাগল আহমদ মুসা। মিনিট ৫ চলার পর একটা পাহাড় ঘুরে রাস্তাটি সমতল একটি বনজ উপত্যকায় প্রবেশ করল। তার সাথে রাস্তাটা ঘুরে গেল দক্ষিণ দিকে। দুদিকে গাছ-গাছড়ার সারি, মাঝখান দিয়ে এগিয়ে চলেছে রাস্তা। দক্ষিণ দিকে বাঁক নিয়ে মিনিট ১০ চলার পর ডানদিকে একটা ফাঁকা এলাকা দেখতে পেল।
প্রথমবারের মতো ফসলের ক্ষেত তার নজরে পড়ল। ফসলের ক্ষেতের ওপর দিয়ে একটা ছোট পাহাড় নজরে পড়ল। পাহাড়ের গায়ে দেখা গেল ইতস্তত বিক্ষিপ্ত আলো, আর পাহাড়ের এ প্রান্তের গোড়ায় দেখতে পেল গুচ্ছাকার আলো। ওটা কি বাজার কিংবা রেস্টুরেন্ট? যাই হোক, আহমদ মুসা সেখানে যাবে ঠিক করল। কি পরিচয় দেবে, কি কথা বলবে, অবস্থা বুঝে তার ব্যবস্থা করা যাবে। ২০-২৫ গজ এগিয়ে আহমদ মুসা দেখল সড়ক থেকে এক প্রস্থ রাস্তা ক্ষেত দুপাশে রেখে পাহাড়ের দিকে চলে গেছে। আহমদ মুসা সেই পথ ধরে গুচ্ছ আলো লক্ষ্য করে চলতে লাগল। ঠিকই, আলোর গুচ্ছটা একটা রেস্টুরেন্টে গিয়ে শেষ হয়েছে। আশেপাশে আরও কিছু দোকানপাট আছে। সব মিলিয়ে জায়গাটা গ্রামীণ বাজারের মতো। আহমদ মুসা এগোল রেস্টুরেন্টের দিকে। ৬-৭ জন লোক বসে আছে, মগে করে তারা কি খাচ্ছে। আহমদ মুসা রেস্টুরেন্টে প্রবেশ করলে সবাই একযোগে তার দিকে তাকাল। ২ জন বয় ও ক্যাশ কাউন্টারের লোকটিও। আহমদ মুসা হিব্রু ভাষায় শুভেচ্ছা জানিয়ে ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে তাকে উদ্দেশ্য করে বলল, আমি তোয়া শহরে যাচ্ছিলাম। পথে আমার গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে গেছে। আমি এই এলাকায় নতুন। তোয়া শহরে যাওয়ার কি ব্যবস্থা হতে পারে? কাউন্টারের লোকটি আহমদ মুসার দিকে গভীর দৃষ্টিতে তাকাল। তবে তার দৃষ্টিতে সন্দেহ দেখল না, বরং দেখতে পেল কিছুটা অস্বস্তি। বলল আঞ্চলিক টানের অশুদ্ধ হিন্দিতে, এ পথ দিয়ে কোনো গাড়ি গেলে একটা ব্যবস্থা হতে পারে, তারা যদি রাজি হয়। অন্যথায় হাঁটা ছাড়া কোনো পথ নেই। ঘোড়ায় টানা গাড়ি মাঝে মাঝে পাওয়া যায়, কিন্তু রাতে তা পাওয়া যাবে না। আহমদ মুসা পাশের একটা টেবিলে বসতে বসতে বলল, কিন্তু খুব জরুরি, আমাকে রাতেই পৌঁছতে হবে। এখান থেকে তোয়া শহর কত দূর হবে? ক্যাশ কাউন্টারের লোকটি কিছু বলার আগেই পাশের টেবিল থেকে একজন বলল, ৫-৬ কিলোমিটার হবে। তোয়ার সরকারের কারো সাথে পরিচয় আছে? নেই, আহমদ মুসা বলল। তাহলে রাতে আপনি যেতে পারবেন না। খুব কড়াকড়ি ও ধরপাকড় চলছে, বলল লোকটি। আপনাদের কারো পরিচয় নেই? কারো নাম বলতে পারেন না? আহমদ মুসার জিজ্ঞাসা। না, আমরা কাউকে চিনি না। ওরা সবাই নতুন। রাতে আমাদের যাওয়াও নিরাপদ নয়। শুনেছি আমাদের আইডি কার্ড দেবে, কিন্তু এখনও দেয়নি। আহমদ মুসা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বাইরে গাড়ির শব্দে আহমদ মুসা সেদিকে ফিরে তাকাল। দেখল একটা গাড়ি উন্মত্ত গতিতে এদিকে ছুটে এসে দাঁড়াল। ঠিক এ সময় আরও ২টি গাড়ি তীব্র গতিতে রেস্টুরেন্টের দিকে ছুটে এল। আগের গাড়ি থেকে একটি মেয়ে লাফ দিয়ে নেমেই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে রেস্টুরেন্টের দিকে ছুটে এল। পেছনের গাড়ি দুটিও আগের গাড়ির পাশে এসে দাঁড়াল। ২ গাড়ি থেকে ৭-৮ জন লোক নামল এবং ছুটে এল রেস্টুরেন্টের দিকে, মেয়েটির পেছনে পেছনে। মেয়েটি ছুটে এসে যে টেবিলে ৬-৭ জন লোক বসেছিল তার পেছনে এসে দাঁড়াল। মেয়েটি তখনও চিৎকার করে বলছে, আমাকে বাঁচান, আপনারা এই গুন্ডা লোকদের হাত থেকে। মেয়েটি অনিন্দ সুন্দরী এক তরুণী, বয়স ২১-২২। একটি ফুলকে দলিত করলে যে অবস্থা হয়, ফুলের মতো সুন্দর মেয়েটিরও সেই অবস্থা। মেয়েটির শার্টটি ছেঁড়া, চুল এলোমেলো। মেয়েটির কথিত গুন্ডারা ছুটে এসে রেস্টুরেন্টে প্রবেশ করল। মেয়েটি তখন চিৎকার করে কেঁদে উঠেছে, বাঁচান আপনারা আমাকে। গুন্ডারা রেস্টুরেন্টে ঢুকে ধীরে ধীরে এগিয়ে আসলো মেয়েটির দিকে। তাদের একজন চিৎকার করে বলল, আমাদের এ মেয়েটি হঠাৎ পাগলের মতো আচরণ করছে, তোমরা কিছু মনে করো না, আমরা ওকে হাসপাতালে নিয়ে যাব। মেয়েটিকে ধরার জন্য এগোল ওরা। চিৎকার করে মেয়েটি বলল, ওদের কথা মিথ্যা, আমি ওদের চিনি না, ওরা আমার ক্ষতি করতে চায়, ওদের কথা আপনারা বিশ্বাস করবেন না, আমাকে বাঁচান আপনারা। কান্নায় ভেঙে পড়ল মেয়েটি। রেস্টুরেন্টে উপস্থিত লোকগুলো সবাই পাথরের মতো হয়ে গেছে, কারো মুখে কোনো কথা নেই, সবার চোখে মুখেই অস্বস্তি ও ভয়। মেয়েটিকে ওরা ধরেছে, নিয়ে আসছে চ্যাংদোলা করে। মেয়েটি চিৎকার করছে আর ফাঁদে আটকা মাছের মতো তড়পাচ্ছে। আহমদ মুসা সব কিছু দেখছিল। তার বিন্দুমাত্র সন্দেহ নেই যে একটা সুন্দরী মেয়ে একাকী আসতে গিয়ে গুন্ডাদের হাতে পড়েছে। কোনো রকমে সে প্রথম দফা গুন্ডাদের হাত থেকে পালিয়ে এসেছিল। তার ছেঁড়া জামা ও বিধ্বস্ত অবস্থাই তার প্রমাণ। হাত থেকে পালিয়ে আসা শিকারকে আবার তারা ধরতে এসেছে, ধরে নিয়ে যাচ্ছে। আহমদ মুসার সমগ্র হৃদয়তন্ত্রীতে একটা অসহনীয় যন্ত্রণার সৃষ্টি হল। ভুলে গেল সে তার নিজের কথা। ভুলে গেল রাতেই তাকে তোয়া শহরে পৌঁছতে হবে সে কথা। তার কাছে গোটা পৃথিবীর সমান বড় হয়ে উঠল অসহায় মেয়েটির আর্তচিৎকার আর তাকে বাঁচানোর জন্য বুক ফাটা তার আকুল আবেদন। আহমদ মুসা উঠে দাঁড়াল।
আহমদ মুসার পাশ দিয়ে তারা নিয়ে যাচ্ছিল মেয়েটিকে। যে লোকটা মেয়েটির পায়ের দিকটা ধরেছিল তার বাম কানের নিচে ঘাড়টা লক্ষ্য করে ডান হাতের কারাতে চালাল আহমদ মুসা। লোকটি আহমদ মুসার দিকে তাকানোরও সুযোগ পেল না, একবার টলে উঠে আছড়ে পড়ে গেল মাটিতে। মেয়েটির পেছন দিকটা পড়ে গেল মেঝের ওপর। মাথার দিকটা যে ধরেছিল সে ঘুরে দাঁড়ালো দেখার জন্য কি ঘটেছে। তারও বাম কানের পাশটা আহমদ মুসার সামনে এসে গেল। লোকটি ঘুরে দাঁড়িয়ে কিছু বোঝার আগেই আহমদ মুসার ডান হাত আবার বজ্রের মতো ছুটে গিয়ে 10 কেজি ওজনের কারাতে চালাল বাম কানের নিচে নরম জায়গায়। সেও মুখ তুলে দেখারও সুযোগ পেল না, সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। পেছনে আসছিল দুজন লোক। তাদের একজনের হাতে উঠে এসেছে রিভলভার। রিভলভারের নল উঠে আসছে আহমদ মুসার লক্ষ্যে। আহমদ মুসার কাছেই টেবিলে 2টি গ্লাস ছিল, হাত ছিল তার কাছেই। চোখের পলকে গ্লাসটি নিয়ে বুলেটের গতিতে ছুঁড়ে মারল রিভলভারধারী লোকটির কপাল লক্ষ্য করে। নিখুঁত লক্ষ্য। গ্লাসটি গিয়ে বজ্রের মতো আঘাত হানল লোকটির কপালে। মুখ থেকে তার গগনবিদারী চিৎকার উঠল এবং তার দেহটা বেঁকে গেল পেছন দিকে। তার শিথিল হাত থেকে রিভলভারটা পড়ে যাচ্ছিল। বাজ পাখির মতো আহমদ মুসা তা লুফে নিল। পেছনের দ্বিতীয় লোকটির হাতেও রিভলভার। কিন্তু কপালে গ্লাসের ঘা খাওয়া লোকটি তার ওপর পড়ে গিয়েছিল। তাকে সামলাতে গিয়ে সে তার হাতের রিভলভার আহমদ মুসার লক্ষ্যে যথাসময়ে তুলতে ব্যর্থ হল। সে তাড়াতাড়ি তার ডান হাতটাকে মুক্ত করার চেষ্টা করছিল। আহমদ মুসা এ সুযোগ গ্রহণ করল। তাকে লক্ষ্য করে আহমদ মুসার রিভলভার আগেই উঠে এসেছে। শুধু তর্জনীটা চাপল ট্রিগারের ওপর। একটা বুলেট গিয়ে নিমেষে তার মাথা গুড়িয়ে দিল। মেয়েটি আগেই উঠে দাঁড়িয়েছিল। ভয় ও আতঙ্কে তখন সে কাঁপছে। আপনি ভেতর দিকে সরে যান, ভয় নেই, আমি দেখছি, মেয়েটিকে লক্ষ্য করে বলল আহমদ মুসা। কম্পমান মেয়েটি টলতে টলতে পেছনে সরে গেল। মেয়েটির সাথে কথা বলার আগেই আহমদ মুসা রিভলভার তাক করেছিল সামনের 3 জনের লক্ষ্যে। ওরা হতভম্ব হয়ে গিয়েছিল। সম্ভবত ওদের কারো কাছেই রিভলভার ছিল না। আহমদ মুসার রিভলভার দেখে ওরা আহমদ মুসার দিকে এগোতে গিয়েও পিছিয়ে গেছে। দুজনের সংজ্ঞাহীন দশা, ফাটা কপাল নিয়ে একজনের বেহাল অবস্থা এবং গুলিবিদ্ধ হয়ে আরেকজন সাথীর নির্মম মৃত্যু তারা চোখের সামনেই দেখছে। আহমদ মুসা ওদের লক্ষ্যে বলল, দেখো, অনর্থক কোনো মানুষকে হত্যা করা আমি পছন্দ করি না। তোমরা যদি না মরতে চাও আমার নির্দেশ পালন করো। তারপর আহমদ মুসা তাকালো মেয়েটির দিকে, বলল, আপনি ওদের কাছ থেকে কিছু দড়ি জোগাড় করুন। দড়ি জোগাড় হয়ে গেলে সেই দড়ি ওদের 3 জনের দিকে ছুঁড়ে দিয়ে বলল, তুমি ওদের দুজনকে পিছমোড়া করে বাঁধো। লোকটি নির্দেশ পালন করল। পিছমোড়া করে ওদের দুজনের হাত পা বাঁধল। ওদের বাধা হয়ে গেলে সংজ্ঞাহীন 2 জন ও আহত 1 জনকেও বাঁধতে বলল। লোকটি বিনা বাক্য ব্যয়ে আহমদ মুসার নির্দেশ পালন করল। বাধা হয়ে গেলে আহমদ মুসা নির্দেশ দিল, মৃত 1 জন সহ যাদের বেঁধেছ তাদের এক এক করে পাহাড়ের গোড়ায় নিয়ে রাখো। রেস্টুরেন্টে যারা বসেছিল ভীত সন্ত্রস্ত, তারা সকলেই এক এক করে রেস্টুরেন্ট থেকে ভেগেছে। শুধু বসে আছে ক্যাশ কাউন্টারের লোকটি এবং ওয়েটার বয় 2 জন। উদ্বেগ আতঙ্কে তারা কুঁকড়ে গেছে। মেয়েটির মুখে এখন আগের সেই উদ্বেগ আতঙ্ক নেই। তার চোখে এখন রাজ্যের বিস্ময়। আহমদ মুসার কাজ তার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। 7 জন সশস্ত্র লোককে যেখানে যেমন দরকার সেখানে আঘাত হেনে কুপোকাত করে ফেলল। তাদের অস্ত্র তাদের ওপরই প্রয়োগ করল। তাদেরকেই আবার শ্রমিকের মতো খাটাচ্ছে, তাদের নিজেদের বাধার জন্যে। বাধা লোকগুলোকে পাহাড়ের গোড়ায় নিয়ে কি করতে চায় লোকটি? আহমদ মুসা নির্দেশ দিয়ে মেয়েটির দিকে তাকাল। পড়ে থাকা দ্বিতীয় রিভলভারটির দিকে ইঙ্গিত করে বলল, আপনি ওই রিভলভারটি তুলে নিয়ে চেয়ারে বসুন। আমি পাহাড়ে গিয়ে দেখি যাতে সে পালিয়ে যেতে না পারে। মেয়েটির সঙ্গে সঙ্গেই যন্ত্রের মতো এগিয়ে এসে পড়ে থাকা রিভলভার তুলে নিয়ে একটা চেয়ারে বসল। মেয়েটির উদ্দেশ্যে ধন্যবাদ বলে আহমদ মুসা বাধা 1 জন লোককে কাঁধে তুলে নিয়ে পাহাড়ের গোড়ার দিকে অগ্রসর হল। লোকটি পেছনে পেছনে চলল। সবশেষে মৃত লোকটিকে পাহাড়ের গোড়ায় নিয়ে গেল লোকটি। লোকটিকে নিয়ে আহমদ মুসা রেস্টুরেন্টে ফিরে এল। বলল লোকটিকে, মেঝের রক্ত ধুয়ে মুছে দাও তুমি। তোমাদের কারণে রেস্টুরেন্টের অনেক ক্ষতি হয়েছে। অনেক কাস্টমার পয়সা না দিয়েই চলে গেছে। ক্যাশ কাউন্টারের লোকটি উঠে দাঁড়িয়ে হাত জোড় করে বলল,
ওটুকু ক্ষতি কিছুই নয়। আপনি মেয়েটিকে বাঁচিয়েছেন, এজন্যে দয়াময় জিহোবা আপনার মঙ্গল করুন। আর স্যার, আমরাই রক্ত পরিষ্কার করে ফেলব। মেয়েটির উদ্ধারে আমরা তো সাহায্য করতে পারিনি, ওইটুকু কাজ করতে পারলে আমাদের ভালো লাগবে। আহমদ মুসা দোকানিকে ধন্যবাদ দিয়ে বলল, আপনারা খুব ভালো লোক। গুন্ডাদের সেই অবশিষ্ট লোকটি আহমদ মুসার সামনেই দাঁড়িয়েছিল, তার হাতে 2 খণ্ড দড়ি। আহমদ মুসা তার হাত থেকে দড়ি নিয়ে বলল, শুয়ে পড়ো, তোমাকে তুমি বাঁধতে পারবে না, আমিই বাঁধব। আহমদ মুসা লোকটিকে পিছমোড়া করে বেঁধে ফেলল। রেস্টুরেন্টের লোকরা তখন মেঝের রক্ত পরিষ্কার করতে লেগে গেছে। স্যার, 2 কাপ কফি দেব আপনাদের? ক্যাশ কাউন্টারের লোকটি বিনীত কণ্ঠে বলল, ধন্যবাদ, আমার কোনো কিছু খাওয়ার মুড নেই। কিন্তু অবাঞ্ছিত কাজ করতে হল। ম্যাডামকে কফি দিতে পারো, আহমদ মুসা বলল। সঙ্গে সঙ্গে মেয়েটি বলল, ধন্যবাদ, আমিও এ সময় কোনো কিছু খাবো না। এখানে থানা কত দূর? ক্যাশ কাউন্টারের লোকটিকে জিজ্ঞেস করল আহমদ মুসা। স্যার, নতুন একটি পুলিশ স্টেশন হয়েছে কয়েকদিন আগে, সেটা এখান থেকে মাইল 2, মানে এ জায়গা ও তোয়াসিরির মধ্যবর্তী স্থানে পুলিশ স্টেশনটি, বলল ক্যাশ কাউন্টারের লোকটি। ঠিক আছে, তাহলে তোয়া যাওয়ার সময় আপনি থানায় একটা ডায়েরি করবেন। ওরা এসে লাশ ও বন্দীদের নিয়ে যাবে, মেয়েটিকে লক্ষ্য করে বলল আহমদ মুসা। কথা শেষ করে একটা দম নিয়েই আবার বলল, আমিও তোয়া সিটিতে যাব। আপনি লিফট দিলে খুশি হব, বলল আহমদ মুসা মেয়েটিকে। মেয়েটি বেদনা জড়িত বিস্ময়ের সাথে আহমদ মুসার দিকে তাকাল, বলল, আপনি এভাবে কথা বলে আমাকে লজ্জা দিচ্ছেন। আপনি শুধু ওদের হাত থেকে আমাকে বাঁচাননি, মুক্তই করেননি, আমাকে ওদের হাত থেকে আপনি জয় করে নিয়েছেন। এখন তো আপনি আমাকে কমান্ড করার কথা, এবং আমাকে তা অবশ্যই শুনতে হবে। আমি যেটা করেছি, আমি বিপদে পড়লে আপনিও সেটাই করতেন। আমি বিশেষ কিছু করিনি, বলল আহমদ মুসা। আমি কিছু বলবো না এর উত্তরে। আপনি দেখছি যেমন কাজে বড় তেমনি বিনয়ও বড়। যাক, আমার গাড়ি আছে, সত্যি। আপনি সাথে না থাকলে আমি তোয়া যেতে পারব না। আমার মনে হচ্ছে গোটা রাস্তা জুড়েই গুন্ডারা ওত পেতে বসে আছে, বলল মেয়েটি। আহমদ মুসা ধন্যবাদ দিতে যাচ্ছিল। গাড়ির শব্দ ও হর্নে সে থেমে গেল। 2টি গাড়ি এসে দাঁড়াল রেস্টুরেন্টের সামনে পাহাড়ের গোড়ায়। পুলিশের গাড়ি। সামনের জিপ থেকে একজন অফিসার লাফ দিয়ে নামল। পেছনের গাড়িটা একটা পিকআপ। সে গাড়ি থেকে 6-7 জন পুলিশ নামল। অফিসার সহ পুলিশরা এসে ঘরে ঢুকল। মেয়েটিকে দেখেই অফিসার চিৎকার করে বলল, থ্যাংক জিহোবা মিস নিনা নাদিয়া, আপনি এখানে? ওখানে লাশ ও বাধা লোকগুলো কিসের জন্য? ওরা কারা? স্যারের টেলিফোন পেয়েই আমরা বেরিয়েছি, যাচ্ছিলাম যে ঠিকানা আপনি দিয়েছিলেন সেদিকে। এখানে এতগুলো গাড়ি দেখে উঠে এলাম। এক নিঃশ্বাসে কথাগুলো গড়গড় করে বলে গেল অফিসারটি। মেয়েটি অফিসারকে আগেই স্যালুট দিয়েছিল। এখন অফিসারকে ধন্যবাদ দিয়ে আহমদ মুসাকে উদ্দেশ্য করে পুলিশ অফিসারের পরিচয় দিয়ে বলল, ইনি পুলিশ সুপার কোহেন কার্লম্যান। প্রথমে যখন গুন্ডাদের হাতে পড়ি তখন অফিসে মোবাইল করতে পেরেছিলাম। পরে ধস্তাধস্তি করে পালিয়ে আসার সময় মোবাইল ও রিভলভার 2 হারাই। আমার সেই টেলিফোন পেয়েই অফিস ওদের পাঠিয়েছে। ইনি কে, মিস নাদিয়া? বলল পুলিশ সুপার কোহেন কার্লম্যান। ইনি আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছেন। আমি গুন্ডাদের হাত থেকে পালিয়ে এখানে এসে আশ্রয় নিয়েছিলাম। আমাকে ফলো করে এখানে এসে ওরা আবার আমাকে ধরেছিল, আমাকে নিয়ে যাচ্ছিল ওরা। ইনি আমাকে উদ্ধার করেছেন। ওদের 3 জন সংজ্ঞাহীন, 1 জন নিহত এবং 3 জন আত্মসমর্পণ করেছে, থামল মিস নিনা নাদিয়া। ও, ওরাই তাহলে পাহাড়ের গোড়ায় বাধা অবস্থায় পড়ে আছে? জি হ্যাঁ, বলল নিনা নাদিয়া। শুনেই পুলিশ অফিসার কোহেন কার্লম্যান একজন পুলিশ সিপাহীকে উদ্দেশ্য করে বলল, তোমরা কয়েকজন যাও, পাহাড়ের গোড়ায় পড়ে থাকা লোকদের পিকআপে তোলো। বলে সে আহমদ মুসার দিকে তাকাল এবং ধন্যবাদ দিল। কিন্তু আহমদ মুসার দিকে তাকিয়েই তার চোখ যেন আটকে গেল। সে দুধাপ এগিয়ে আহমদ মুসার সামনে এসে দাঁড়াল। কপাল কুঁচকে গেছে পুলিশ অফিসারটির, তার চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠেছে। বলল সে আহমদ মুসার চোখের দিকে তাকিয়ে, আপনাকে পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, আপনার ফটো আমি দেখেছি তেল আবিবে আমাদের ভিআইপি ডসিয়ারে। আপনার পাসপোর্ট কাগজপত্র দেখি, বলে হাত পাতল পুলিশ অফিসার। আহমদ মুসা জ্যাকেটের ভেতরের পকেট থেকে তার পাসপোর্ট, তার ট্যুরিস্ট ও ফিশিং ডকুমেন্ট বের করে পুলিশ অফিসারের হাতে দিল। পুলিশ পাসপোর্টে আহমদ মুসার নাম হাবিব গঞ্জালেস দেখে তাকাল তার দিকে। বলল,
আপনি খ্রিস্টান? আহমদ মুসা সরাসরি উত্তর না দিয়ে বলল, সন্দেহ আছে কি? সন্দেহ অবশ্য নেই, কিন্তু আমার মন বলছে ডসিয়ারের সেই ছবির নামের যেন কোথায় ফাঁক আছে। যাক, আপনি তোয়া দ্বীপে অপরিচিত এবং আইন ভঙ্গ করে আপনি তোয়া দ্বীপে এসেছেন, সুতরাং আপনি সন্দেহজনক ব্যক্তি। আমার সাথে আপনাকে তোয়া শহরে যেতে হবে। তার মানে আপনি তাকে গ্রেফতার করছেন? কিন্তু আমি বলেছি অফিসার, উনি আমার জীবন বাঁচিয়েছেন, এবং আপনি যা বলছেন সে অনুসারেও বড় কোনো অপরাধ করেননি। শুধুমাত্র অপরিচিত বলে সন্দেহভাজন বলেই তাকে গ্রেফতার করা ঠিক হবে না। আমার অনুরোধ, তাকে আপনি গ্রেফতার করবেন না। মিস নিনা নাদিয়া, আপনিও আপনার বিভাগ আমার চেয়ে এটা ভালো জানেন যে দ্বীপে বলতে গেলে এখন সামরিক শাসন চলছে। আমরা সবাই জরুরি আইনের অধীন। অপরিচিত লোকের ব্যাপারে এটা সিদ্ধান্ত, যেখানে যে নামে যে পরিচয় অপরিচিত লোক পাওয়া যাক তাকে জয়েন্ট ইন্টেলিজেন্স সেলে পাঠাতে হবে। তার ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। সুতরাং আমি আপনার অনুরোধ রাখতে পারছি না। জয়েন্ট সেলে তো আপনার লোকজনই থাকবে। আপনি বরং কিছু বলার থাকলে সেখানে বলবেন। আমাকে দয়া করে বিপদে ফেলবেন না, থামল পুলিশ অফিসার। বিষণ্ণ হয়ে গেল নিনা নাদিয়ার মুখ। তাকালো সে আহমদ মুসার দিকে। আহমদ মুসার মুখে দেখল সে উজ্জ্বল হাসি। আচ্ছা, অদ্ভুত মানুষ তো। তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হচ্ছে, তবু তার মধ্যে কোনো চিন্তা নেই, উদ্বেগ নেই। আসলে সে জানে না আজ তোয়ায় ইসরায়েলিরা কাউকে সন্দেহভাজন ভাবার অর্থ কি। এর অর্থ হল অপরিচিত ওই লোক তার নিরপেক্ষ প্রমাণ হলেও চলবে না। সে যদি সব দিক থেকে ইসরায়েলের বন্ধু না হয়, তাহলে তার মৃত্যু অবধারিত। এই বিষয়টা জানলে সে হাসতে পারত না। কিন্তু আমি তো জানি না আমি এখন কি করব, কি বলবো। মিস নিনা নাদিয়ার বিব্রত বিষণ্ণ অবস্থা দেখে আহমদ মুসা বলল, ম্যাডাম, আপনি ভাববেন না। আমি তো তোয়া শহরে যেতে চেয়েছিলাম, যাওয়া তো হচ্ছে। বন্দী অবস্থায় যাচ্ছি, এই আর কি। মিস নিনা নাদিয়া আহমদ মুসার দিকে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়েছিল। কিছুই বলতে পারল না। তার চোখ দুটি অশ্রুতে ছলছল হয়ে উঠেছে বলে মনে হল। আহমদ মুসা তাকালো পুলিশ অফিসারের দিকে। বলল, হাতকড়ি লাগাতে চান লাগান, আমার আপত্তি নেই। সরি বলে আহমদ মুসার হাতে হাতকড়ি পরানোর দিকে কান না দিয়ে বলল, আপনি ক্রিমিনাল নন। সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করছি। সন্দেহভাজনদের হাতকড়ি পরানো হয় না। বলে উঠে দাঁড়াল পুলিশ অফিসার। আহমদ মুসাকে নিয়ে হাঁটতে শুরু করল বাইরে বেরোনোর জন্য। মিস নিনা নাদিয়া বিহ্বলতার ন্যায় ঠায় দাঁড়িয়েছিল। পুলিশ তখন বেরিয়ে গেছে। নিনা নাদিয়া তখনও দাঁড়িয়ে। ক্যাশ কাউন্টারের লোকটা এসে নিনা নাদিয়ার কাছে দাঁড়াল। তার চোখ মুখও বেদনায় ভারাক্রান্ত। বলল সে, লোকটাকে ধরেই নিয়ে গেল। লোকটা আসলেই খুব ভালো। দেখলেন না কেমন সে ভয় উদ্বেগহীন। পাপী লোক এমন হয় না। দুঃখটা এজন্যই বেশি হচ্ছে যে তার জন্যে কিছু করতে পারলাম না, বলল নিনা নাদিয়া। আপনিও কি পুলিশের লোক? পুলিশ অফিসারের কথা শুনে তাই মনে হল, বলল লোকটি। হ্যাঁ, তবে আমি গোয়েন্দা বিভাগের লোক। একজন গোয়েন্দা অফিসার? নিনা নাদিয়া বলল। আমরা তো শুনেছি গোয়েন্দারা বেশি ক্ষমতাশালী। তাহলে আপনার কথা সে শুনল না কেন? এটা ক্ষমতা বেশি কমের ব্যাপার নয়, এটা আইনি সিদ্ধান্তের ব্যাপার। পুলিশ আইন অনুসারেই কাজ করেছে। তবে চিন্তা করবেন না, আমার কাজ আমি করব। বলে নিনা নাদিয়া ক্যাশ কাউন্টারের লোকটিকে ধন্যবাদ দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসার জন্য পা বাড়াল।